আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় ৩ ইসরায়েলি সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস। ইরান ইসরায়েল সংঘাত বন্ধের পক্ষে ট্রাম্প। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হলে ভালোই হবে বলে দাবি করে যা বললেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। গাজায় দেখা মিলল ইসরায়েলের মৃত ঘোষণা করা হামাস কমান্ডারের। এবার তাকে যুদ্ধে জয়ের বিষয়ে জোরালো বক্তব্য দিতে দেখা গেছে। ইসরায়েলি সেনা প্রত্যাহারে বিলম্ব হলে ইসরায়েলে হামলার ঘোষণা হিজবুল্লাহর। বিস্ফোরণে উড়ে গেল ভারতের অস্ত্র কারখানা, শব্দ গেছে ৫ কিলোমিটার দূরেও। রাশিয়ায় আরও সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। বাংলাদেশ সীমান্তে হঠাৎ কেন অ্যাপস অ্যালার্ট মহড়া শুরু বিএসএফ এর। যুক্তরাষ্ট্রের ৫ শতাধিক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার, বিমানে ফেরত পাঠানো হলো শত শত ব্যক্তিকে। দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করায় গাজায় ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। স্থানীয় জনপ্রিয় সংবাদ মাধ্যম গাজা নাও গতকাল বৃহস্পতিবার মৃত্যুদণ্ড কার্যকরের একটি ভিডিও প্রকাশ করেছে। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে গাজা নাও টিভির ১৭ লাখ ফলোয়ার রয়েছে, সেখানেই ভিডিওটি প্রকাশ করেছে তারা। এতে দেখা গেছে হামাসের কয়েক ডজন যোদ্ধা, যাদের অনেকের গায়ে পোশাক ছিল, তারা মাটিতে শুয়ে থাকা ৩ জনকে লক্ষ্য করে গুলি ছুটছেন। এই ৩ জনের সবাই ফিলিস্তিনি, কিন্তু গত ১৫ মাস গাজায় ইসরায়েলি বাহিনী যে বর্বরতা চালিয়েছে এতে সহযোগিতা করেছেন তারা। ভিডিওটির শিরোনামে লেখা হয়েছে, দখলদারি এজেন্টদের শাস্তি দেওয়ার মুহূর্ত, যারা আমাদের কয়েক হাজার ফিলিস্তিনিদের হত্যা করেছে। এদিকে ইসরায়েলের সঙ্গে যারা কাজ করে বা কোনো ধরনের সহযোগিতা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে থাকে প্রতিরোধ সংগঠনটি। এর সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড, আর এসব দোষীদের দণ্ড প্রকাশে গুলি করার মাধ্যমে কার্যকর করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে এমন অসংখ্য ইসরায়েলি সহযোগীদের গুলি করে দণ্ড কার্যকর করা হয়েছে। গত রোববার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর আবারও প্রকাশ্যে আসা শুরু করে যোদ্ধারা। এমনকি যুদ্ধবিরতির পরপরই হামাস সরকারের পুলিশ সদস্যদের পোশাক পরা অবস্থায় গাজার বিভিন্ন সড়কে দেখা যায়। সেখানে ট্রাফিক থেকে শুরু করে আইন শৃঙ্খলা সবকিছু নিয়ন্ত্রণ করা শুরু করেন তারা। ইরান ইসরায়েল সংঘাত বন্ধের পক্ষে ট্রাম্প। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হলে ভালোই হবে বলে দাবি করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ও ইসরায়েলের সংঘাত নিরসনে সামরিক পদক্ষেপ এড়িয়ে আলোচনা ও সমঝোতার পক্ষে মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে এক নির্বাহী আদেশে সই করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, খুব ভালো হয় যদি সামরিক উদ্যোগ এড়িয়ে ইরান ইসরায়েল সংঘাত আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা যায়। খবর জেরুজালেম পোস্ট। তিনি আশা করেন ইরান একটি সমঝোতায় পৌঁছাবে, তবে তারা যদি সমঝোতা না করে তাতেও সমস্যা নেই। এদিকে ট্রাম্প নির্বাহী আদেশে হুথি বিদ্রোহীদের জঙ্গি সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ সিদ্ধান্তকে ভিত্তিহীন বলে উল্লেখ করেন। গাজায় দেখা মিলল ইসরায়েলের মৃত ঘোষণা করা হামাস কমান্ডারের। এবার তাকে যুদ্ধে জয়ের বিষয়ে জোরালো বক্তব্য দিতে দেখা গেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার শাসক গোষ্ঠী সশস্ত্র হামাসের কমান্ডার, যাকে ইসরায়েল এতদিন নিহত বলে দাবি করেছিল, তাকে জীবিত দেখা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী যে হামাস কমান্ডারকে গত বছর মে মাসে জাবালিয়ায় পরিচালিত একটি অভিযানের পর নিহত বলে ঘোষণা করেছিলেন, তিনি কিভাবে জীবিত অবস্থায় পুনরায় উপস্থিত হয়েছেন তা নিয়ে কৌতূহল দেখা গেছে। খবর আল জাজিরার। ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট নিউজের প্রতিবেদন অনুযায়ী হুইসেন ফাইয়াদ, যাকে বেইত হানুন ব্যাটালিয়নের একজন কমান্ডার হিসেবে দাবি করা হয়, তাকে গাজার উত্তরাংশে একটি জানাজায় উপস্থিত হতে দেখা গেছে। সেখানে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জয়ের বিষয়ে বক্তব্য দিতে দেখা গেছে হুইসেন ফাইয়াদকে। ইসরায়েলি সামরিক গোয়েন্দা তথ্য অনুযায়ী আগে বলা হয়েছিল যে ফাইয়াদ জাবালিয়ার একটি সুড়ঙ্গে নিহত হয়েছেন।
সেনা প্রত্যাহারে বিলম্ব হলে ইসরায়েলে হামলার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের কাছে অতিরিক্ত 30 দিন সময় চেয়েছে ইসরায়েল। তবে চুক্তি অনুযায়ী ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি প্রত্যাহার করার দাবি জানিয়েছে হিজবুল্লাহ। নভেম্বরে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়, যার মাধ্যমে 1 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষের অবসান হয়। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। গত নভেম্বরে হওয়া চুক্তি অনুযায়ী ইসরায়েলি বাহিনী লেবানন থেকে এবং হিজবুল্লাহ বাহিনী দক্ষিণ লেবানন থেকে 60 দিনের মধ্যে প্রত্যাহার করার কথা ছিল, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী সোমবার অর্থাৎ 26 জানুয়ারি। ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বৃহস্পতিবার বলেন, লেবানন সেনাবাহিনী এবং ইউনিফিল অর্থাৎ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইতোমধ্যেই হিজবুল্লাহ বাহিনীর স্থান গ্রহণ করেছে, যা চুক্তিতে নির্ধারিত ছিল। তবে এই পদক্ষেপগুলো যথেষ্ট দ্রুত হয়নি এবং কাজ আরও বাকি রয়েছে। মেনসার আরও বলেন, ইসরায়েল চায় চুক্তি অব্যাহত থাকুক, তবে তিনি সরাসরি উত্তর দেননি যে ইসরায়েল কি চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য কোনো অনুরোধ করেছে বা 60 দিনের পর ইসরায়েলি বাহিনী লেবাননে অবস্থান করবে কিনা। আল জাজিরার প্রতিবেদক জেনা খদর বৈরুত থেকে জানান, হিজবুল্লাহ হুমকি দিয়েছে যদি ইসরায়েলি সেনারা লেবাননে অবস্থান করেন তবে তারা তাকে দখলদারিত্ব হিসেবে বিবেচনা করবে এবং প্রতিরোধ শুরু করবে। হিজবুল্লাহ বৃহস্পতিবার একটি বিবৃতিতে জানিয়েছে, চুক্তির 60 দিনের সময়সীমা শেষ হওয়ার পর ইসরায়েল অবশ্যই লেবানন থেকে সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। কোনো ধরনের চুক্তির লঙ্ঘন তারা মেনে নেবে না। তারা সতর্ক করেছে, ইসরায়েল যদি প্রত্যাহার না করে তবে লেবাননের জনগণ ইসরায়েলি দখলদারিত্ব প্রতিরোধ করার জন্য নতুনভাবে ব্যবস্থা নেবে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠকের আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়ে দিয়েছে, ইসরায়েলকে অবশ্যই লেবানন থেকে পুরোপুরি প্রত্যাহার করতে হবে। এদিকে ইসরায়েলি আর্মি রেডিও বৃহস্পতিবার সকালে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অতিরিক্ত 30 দিনের সময় দেওয়ার বিষয়ে আগের প্রশাসনের মতো আগ্রহী নয়। ট্রাম্প চায় নির্ধারিত সময়ের মধ্যেই সম্পূর্ণ প্রত্যাহার সম্পন্ন হোক। ভারতের নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত 8 জন নিহত এবং 7 জন গুরুতর আহত হয়েছেন। জানা যায়, এই বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে তা শোনা গেছে 5 কিলোমিটার দূর থেকেও। এনডিটিভি জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। বিস্তারিত প্রতিবেদনে। ভয়াবহ বিস্ফোরণ নিয়ে জেলা কালেক্টর সঞ্চয় কোলতে জানান, শুক্রবার সকাল 10:30টার দিকে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার জওহরনগর এলাকায় অবস্থিত ওই কারখানার এলটিপি বিভাগে বিস্ফোরণটি ঘটে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মী ও চিকিৎসা কর্মীরা। জানা যায়, বিস্ফোরণের ফলে ছাদ ধসে পড়ে কারখানার এলটিপি বিভাগে থাকা অন্তত 15 জন শ্রমিক আটকা পড়েন। এনডিটিভি জানায়, বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে এর আওয়াজ প্রায় 5 কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। দূর থেকে ধারণ করা ভিডিওতে ওই কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী কারখানার বিস্ফোরণে হতাহতের কথা নিশ্চিত করে বলেছেন, 5 জন শ্রমিককে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, শীর্ষ কর্মকর্তারা বিস্ফোরণ স্থলে রয়েছেন এবং নাগপুর থেকে উদ্ধারকর্মী দল শীঘ্রই পৌঁছাবে। প্রয়োজনে চিকিৎসা দলও সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে বলে তিনি আশ্বাস দেন। উত্তর কোরিয়া ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য রাশিয়ার আরও সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ধারণা করা হচ্ছে ক্ষতির সম্মুখীন হওয়ার পরে এবং কিছু সেনা ইউক্রেন বাহিনীর কাছে আটক হলেও আরও সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। জয়েন্ট চিফস অফ স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য সেনা প্রেরণের 4 মাস পেরিয়ে গেছে। যুদ্ধে অসংখ্য হতাহত এবং বন্দী হওয়ার ঘটনা ঘটেছে। বিস্তারিত রিপোর্টে। উত্তর কোরিয়া রাশিয়ায় অতিরিক্ত আরও সেনা প্রেরণের প্রস্তুতি নিচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। জেসিএস বিশ্লেষণে পিয়ংইয়ং পরবর্তী কি পদক্ষেপ নিতে পারে তা নির্দিষ্ট করে বলা হয়নি। উত্তর কোরিয়া একটি গুপ্তচর উপগ্রহ এবং একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM উৎক্ষেপণের প্রস্তুতিও নিচ্ছে, যদিও তাৎক্ষণিক পদক্ষেপের কোনো লক্ষণ দেখা যায়নি বলে জেসিএস জানিয়েছে। চলতি মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে 2 উত্তর কোরীয় সেনাকে আটক করা হয়েছে। যুদ্ধে প্রবেশের পর প্রথমবারের মতো ইউক্রেন উত্তর কোরিয়ার সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে।
ইউক্রেনীয় এবং পশ্চিমা পর্যবেক্ষণ অনুসারে রাশিয়ার পশ্চিম কুরস্ক অঞ্চলে মস্কোর বাহিনীকে সহায়তা করার জন্য পিয়ংইয়ং প্রায় 11,000 সেনা মোতায়েন করেছে। এলাকাটি গত বছর ইউক্রেন এক আকস্মিক আক্রমণ চালিয়ে দখল করেছিল। কিয়েভের মতে 3,000-এরও বেশি হতাহত হয়েছে, যদিও মস্কো এবং পিয়ংইয়ং প্রাথমিকভাবে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের খবর প্রত্যাখ্যান করেছেন। তবে অক্টোবরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সেনা থাকার বিষয়টি অস্বীকার করেননি। এছাড়া উত্তর কোরিয়ার একজন কর্মকর্তা বলেছিলেন, এই ধরনের যে কোনো মোতায়েন বৈধ। সূত্র রয়টার্স। বাংলাদেশ সীমান্তে অ্যাপস অ্যালার্ট জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে আনন্দবাজার অনলাইন। এতে সীমান্তের দায়িত্বে থাকা সব কয়টি বর্ডার আউটপোস্টগুলোকে সতর্ক করা হয়েছে। 23 জানুয়ারি থেকে আগামী 31 জানুয়ারি পর্যন্ত বিএসএফকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। এই কয়েকদিন সীমান্ত বরাবর মহড়া চালাবেন জওয়ানেরা। প্রয়োজনে রাতে অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হবে। সিদ্দিকুর রহমানের রিপোর্ট। অপারেশনস অ্যালার্ট বা আপস অ্যালার্ট সাধারণত বিএসএফের মতো বাহিনী জারি করে, প্রধানত আগাম সতর্কতা হিসেবে। ভারতের স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবসের মতো জাতীয় ছুটির দিনের আগে জারি হয় এ ধরনের সতর্কতা। এই অ্যালার্ট জারির অর্থ হচ্ছে উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশের সীমান্তে মহড়া চালানো হবে। এছাড়া সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 31 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে আপস অ্যালার্ট জারি থাকবে। বৃহস্পতিবার বিএসএফের জারি করা বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগে কঠোর নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত বাংলাদেশ সীমান্তে 10 দিনের আপস অ্যালার্ট মহড়া শুরু হয়েছে। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে 76তম প্রজাতন্ত্র দিবসের আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্য ও পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট 4096 কিলোমিটারের সীমান্ত রয়েছে। তার পুরোটিতে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পরই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ইতিমধ্যেই দেশটিতে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে এবং 5 শতাধিক অবৈধ অভিবাসীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি এ তথ্যই জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। এক্স পোস্টে ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন 538 জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে এবং শত শত ব্যক্তিকে সামরিক বিমানে করে ফেরত পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আজকে ট্রাম্প প্রশাসন সন্দেহভাজন সন্ত্রাসী সহ 538 জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে। এদের মধ্যে দ্য ট্রেন দে এরাগুহা গ্যাংয়ের 4 সদস্য রয়েছে এবং অপ্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত আরও একাধিক ব্যক্তি রয়েছে। ক্যারোলিন লেভিট বলেছেন, ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি চলমান রয়েছে। মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী ফেরত পাঠানোর অপারেশন শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত সোমবার শপথ গ্রহণের পরই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। এরপর থেকে যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের ধরতে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গাজায় 3 ইসরায়েলি সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস। ইরান ইসরায়েল সংঘাত বন্ধের পক্ষে ট্রাম্প। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হলে ভালোই হবে বলে দাবি করে যা বললেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। গাজায় দেখা মিলল ইসরায়েলের মৃত ঘোষণা করা হামাস কমান্ডারের। এবার তাকে যুদ্ধে জয়ের বিষয়ে জোরালো বক্তব্য দিতে দেখা গেছে। ইসরায়েলি সেনা প্রত্যাহারে বিলম্ব হলে ইসরায়েলে হামলার ঘোষণা হিজবুল্লাহর। বিস্ফোরণে উড়ে গেল ভারতের অস্ত্র কারখানা, শব্দ গেছে 5 কিলোমিটার দূরেও। রাশিয়ায় আরও সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। বাংলাদেশ সীমান্তে হঠাৎ কেন অ্যাপস অ্যালার্ট মহড়া শুরু বিএসএফ এর?
যুক্তরাষ্ট্রের 5 শতাধিক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার, বিমানে ফেরত পাঠানো হলো শত শত ব্যক্তিকে। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।